এই জেলটা আমেরিকার একটি দ্বীপে অবস্থিত, যা চারিদিক দিয়ে সমুদ্র দিয়ে ঘিরে থাকার কারণে সেই সময়কার সবথেকে সুরক্ষিত জেল হিসাবে মানা হতো। আর তার সাথে নিরাপত্তা ব্যবস্থাও ছিল খুবই ভালো। অনেক কয়েদি এখান থেকে পালানোর চেষ্টা করেছে, কিন্তু তারা সবাই ব্যর্থ হয়েছে। কিন্তু একদিন রাতের অন্ধকারে এই জেলের মধ্যে যা ঘটে যায় তা দেখে সবাই অবাক হয়ে যায়। এটাও কি সম্ভব? জানা যায় জেল থেকে নাকি 3 জন কয়েদি পালিয়ে গেছে। কিভাবে পালালো তারা, আর এই বিশাল সমুদ্রটাই বা কিভাবে পার করলো? এই ঘটনাটা গল্পের মতন করে তোমাদের সামনে তুলে ধরলেও এটা কিন্তু ছিল একটা সত্য ঘটনা। 1979 সালের সত্য ঘটনা অবলম্বনে তৈরি মুভি এসকেপ ফ্রম অ্যালকাট্রাজ। মুভির শুরুতে এই লোকটাকে দেখতে পাওয়া যায়। লোকটার নাম হলো ফ্র্যাঙ্ক মরিস। ফ্র্যাঙ্ক হলো একজন দাগি আসামি। দেখা যায় ফ্র্যাঙ্ককে একটা ছোট জাহাজে করে অ্যালকাট্রাজ নামক একটি জেলে নিয়ে আসা হচ্ছে। এই জেলটা অ্যালকাট্রাজ নামক দ্বীপে অবস্থিত, আর এই দ্বীপের নাম অনুসারেই জেলের নামকরণ করা হয়েছে। এই জেলটা কিন্তু কোনো সাধারণ জেল নয়, অর্থাৎ কোনো সাধারণ আসামিকে এখানে আনা হয় না। তাহলে আনা হয় কাদেরকে? এখানে আনা হয় সেসব আসামিদেরকে যারা কোনো বড় মার্ডার কেসের সাথে যুক্ত, অথবা কোনো বড় ব্যাংক ডাকাতি করেছে, অথবা আগে কোনো জেল থেকে পালানোর চেষ্টা করেছে। অর্থাৎ সেই সব ব্যক্তিকে এখানে আনা হয় যারা কিনা দাগি আসামি। আর এই কারণের জন্য এই জেলের নিরাপত্তা ব্যবস্থা এতটাই কড়া ছিল যে এখান থেকে পালানো তো দূরে থাক, কেউ পালানোর কথাও চিন্তা করতে পারতো না। এখানে তোমাদেরকে বলে রেখে দিই, ফ্র্যাঙ্ক ছিল একজন বড় মাপের ব্যাংক ডাকাত, এবং তার ডাকাতির জন্যই কিন্তু ফ্র্যাঙ্ককে এই জেলে আনা হয়েছে। দেখা যায় ফ্র্যাঙ্ককে সেখানে নিয়ে আসার পরে তাকে প্রথমে স্নান করানো হয়, এবং তারপর ফ্র্যাঙ্কের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এবং তারপর দেখা যায় ফ্র্যাঙ্কের চোখ, নাক, কান এবং শরীরের বিভিন্ন অংশগুলোকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় যে ফ্র্যাঙ্ক তার সাথে কোনো ধারালো অস্ত্র অথবা কোনো ছোট ধাতব যন্ত্র নিয়ে এসেছে কিনা, যেটা দিয়ে অন্যের ক্ষতি করা সম্ভব, অথবা এই জেল থেকে পালানোর জন্য সেই যন্ত্রটাকে ব্যবহার করা সম্ভব। সব পরীক্ষা নিরীক্ষা করার পর কিছুই না পেয়ে অবশেষে ফ্র্যাঙ্ককে ওয়ার্ডেনের ঘরে নিয়ে যাওয়া হয়। এখানে তোমাদেরকে বলে রাখি, ওয়ার্ডেন মানে হলো জেলের হেড, অর্থাৎ তার আদেশ এই জেলের শেষ কথা, এবং তার কথা মতোই জেলের বাকি সিকিউরিটি গার্ডরা কাজ করে। ওয়ার্ডেনের ঘরে ফ্র্যাঙ্ক ঢোকার পর ওয়ার্ডেন ফ্র্যাঙ্ককে এই জেলের নিয়ম কানুনগুলোকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয়। যেমন মাসে কতদিন স্নান করতে হবে, মাসের কোন দিন চুলদাড়ি কাটতে হবে, প্রতিদিন কি কি কাজকর্ম করতে হবে, ইত্যাদি ইত্যাদি। ওয়ার্ডেন ফ্র্যাঙ্ককে জানায় যে প্রতিদিন 12 বার করে হাজিরা দিতে হয় কয়েদিদেরকে, আর বলে কয়েদিদের নিজেদের দক্ষতা অনুযায়ী তাদেরকে কাজ করতে দেওয়া হয়। যেমন কাঠের আসবাবপত্র তৈরি করার কাজ, রান্নার কাজ, সাফাইয়ের কাজ ইত্যাদি। আর কয়েদিদের জন্য লাইব্রেরিও আছে, সেখান থেকে ম্যাগাজিন বা অন্য বই নিয়ে কয়েদিরা পড়তে পারে। কিন্তু ম্যাগাজিনগুলো সবই আগেকার, কারণ ওয়ার্ডেন চায় না যে কয়েদিরা বাইরের খবর জানুক। ওয়ার্ডেন বলে কয়েদিদের বিনোদনের জন্য বাদ্যযন্ত্রও দেওয়া হয়, আবার কারুর যদি ছবি আঁকার শখ থাকে তাহলে তাকে ছবি আঁকার সরঞ্জামও দেওয়া হয়, কিন্তু এসবই আমার থেকে অনুমতি নিয়ে। আর সবচেয়ে বড় কথা হলো, এই জেলের কোনো নিয়ম ভঙ্গ করলে, অর্থাৎ কোনো প্রকার অন্যায় করলে কিন্তু সেই ব্যক্তিকে কালকোঠরিতে দিন কাটাতে হবে। কালকোঠরি মানে এমন একটা ঘর যেখানে কোনো মতে একটা লোক প্রবেশ করতে পারে, অর্থাৎ সেই ঘরের মধ্যে হাঁটা চলা করা তো দূরের কথা, ঠিক মতন দাঁড়ানোরও উপায় নেই। আর তার উপর ঘরগুলোকে এমন করে বানানো হয় যাতে সূর্যের আলো প্রবেশ না করতে পারে সেই ঘরে। ওয়ার্ডেন বলে এই জেলটা একটা দ্বীপের মধ্যে, যেটা চারিদিক থেকে গভীর সমুদ্র দিয়ে ঘেরা, তাই যত বড় সাঁতারু হও না কেন এখান থেকে পালানো অসম্ভব। এসব কথা ফ্র্যাঙ্ক কিন্তু খুব মন দিয়ে শুনছিল। আসলে ফ্র্যাঙ্ক হলো একজন দক্ষ চোর, তার মতো চুরিবিদ্যে খুব কম লোকেরই থাকে। দেখা যায় ফ্র্যাঙ্ক কিন্তু চুপি সারে সেই ওয়ার্ডেনের ঘরে রাখা একটা নীল কাটার বা নখ কাটার মেশিন তার পকেটে ভরে ফেলেছে ততক্ষণে। এবার এই মুভিতে আরও কিছু চরিত্রের সাথে তোমাদের পরিচয় করানো যাক, যাতে তোমাদের মুভির গল্পটা বুঝতে আরও সুবিধে হয়। এই মোটা লোকটার নাম হলো উলফ। লোকটার শরীর এবং মাথা দুটোই মোটা, অর্থাৎ মাথায় কোনো বুদ্ধি নেই। এই লোকটার নাম হলো ইংলিশ। এ হলো জেলের এক লাইব্রেরিয়ান।
অর্থাৎ লাইব্রেরির সব কাজ, যেমন বইপত্র গুছিয়ে রাখা, কোন কয়েদি কোন বইটা নিয়েছে সেটার হিসেব রাখা ইত্যাদি কাজগুলো সে করত। ইংলিশের কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড ছিল। এই লোকটার নাম হলো ডাক। ডাক একজন পেইন্টার। সে ছবি আঁকতে খুবই ভালোবাসে এবং তার অনুরোধে জেলের ওয়ার্ডেন তাকে আঁকার সমস্ত সরঞ্জাম দিয়েছে। দেখা যায় একদিন ফ্র্যাঙ্ক ইংলিশকে জিজ্ঞাসা করে, তোমার তো যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ তুমি কোনোদিনও ছাড়া পাবে না, তোমার কোনোদিন এই জেল থেকে পালানোর ইচ্ছা হয়নি? উত্তরে ইংলিশ বলে, এই জেলে প্রতিদিন 12 বার করে কয়েদিদেরকে হাজিরা দিতে হয়। তোমার কি মনে হয় এখান থেকে পালানো এতটা সহজ? আর যদি জেলের ঘর থেকে বেরিয়েও যাও তাহলে ওই টাওয়ারে বসে থাকা গার্ডরা তোমাকে দেখে ফেলবে আর সাথে সাথে গুলি করে সেখানেই মেরে ফেলবে। এইরকম 7টা টাওয়ার পুরো জেলের চারিদিকে তৈরি করা আছে, যেখানে 24 ঘন্টা গার্ডরা কড়া নজরদারি করে। আর আমি ধরে নিলাম যে তুমি এই গার্ডদের চোখে ধুলো দিয়ে এখান থেকে বেরিয়েও গেলে। তারপর চারিদিকে তো জল, তুমি যত বড় সাঁতারুই হও না কেন, এই জলে সাঁতার কাটতে গেলে তীব্র ঠান্ডায় তোমার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হবে। আর তার থেকে বড় কথা হলো যে এই জেলের প্রত্যেকটা ঘরের চাবি আলাদা এবং সেই চাবি শুধুমাত্র ওয়ার্ডেনের কাছেই থাকে। সেই চাবি ওয়ার্ডেনের অনুমতি ছাড়া পাওয়া অসম্ভব। দেখা যায় কিছুদিন পর উলফের সাথে ফ্র্যাঙ্কের লড়াই হয়। এই উলফ নামক লোকটা কিন্তু প্রথম দিন থেকেই ফ্র্যাঙ্কের কোনো না কোনো ক্ষতি করার চেষ্টা করছিল। দেখা যায় উলফের সাথে ফ্র্যাঙ্ক মারপিট করতে থাকলে সেই জেলের গার্ডরা এসে উলফ এবং ফ্র্যাঙ্ককে নিয়ে কালকোটরিতে ঢুকিয়ে দেয় আর সেখানে হোস পাইপ দিয়ে ঠান্ডা জল চালিয়ে ফ্র্যাঙ্ককে ভিজিয়ে দেওয়া হয়। আগেই কিন্তু তোমাদেরকে কালকোঠরির বর্ণনা দিয়েছি। দেখা যায় ফ্র্যাঙ্ককে 2 দিন সেখানে রেখে দেওয়া হয়। ঠান্ডা জলে ভিজে ফ্র্যাঙ্কের শরীর খুবই খারাপ হয়ে গেলে 2 দিন পরে ফ্র্যাঙ্ককে সেখান থেকে বের করে আনা হয় এবং অন্য একটি সেলে বা জেলের অন্য একটি ঘরে ফ্র্যাঙ্ককে বন্দি করে রাখা হয়। কিছুদিন পর দেখা যায় ফ্র্যাঙ্কের পাশের ঘরে আরও একটি লোক আসে। লোকটার নাম চার্লি। চার্লির সাথে ফ্র্যাঙ্কের বেশ বন্ধুত্ব হয়ে যায়। এবার মুভিতে ডাককে দেখানো হয়। ডাক মানে যে লোকটা ভালো ছবি আঁকতো। দেখা যায় ওয়ার্ডেন ডাককে তার একটা ছবি আঁকার জন্য বলে এবং ডাক সেই ছবিটাকে আঁকলে ওয়ার্ডেনের সেই ছবিটা খুব একটা পছন্দ হয় না আর তার ফলে ইচ্ছে করে ওয়ার্ডেন ডাকের ছবি আঁকার অধিকার ছিনিয়ে নেয়। দেখা যায় ওয়ার্ডেনের নির্দেশে জেলের পুলিশরা ডাকের সেলের থেকে সব ছবি আঁকার সরঞ্জামগুলো বের করে নেয়। ডাক একজন বৃদ্ধ মানুষ, তার কাছে কিন্তু ছবি আঁকাটাই ছিল তার একমাত্র সঙ্গী, কিন্তু তার থেকে তার সঙ্গীকে কেড়ে নেওয়া হলে ডাক কিন্তু সেই দুঃখ সহ্য করতে পারে না। দেখা যায় সেই জেলের কাঠের আসবাবপত্র তৈরির জায়গাতে ডাক একটা কুড়ুল দিয়ে নিজের আঙুলগুলোকে এক কোপে শরীর থেকে আলাদা করে ফেলে। সেই দৃশ্যটা দেখে সেখানে থাকা সবাই কেমন যেন চমকে ওঠে। কারোর ধারণাই ছিল না যে ডাক এইরকম একটা কাজ করতে পারে। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায়। হঠাৎ একদিন খাবার জায়গাতে ফ্র্যাঙ্কের সাথে দেখা হয় তার পুরনো 2 বন্ধুর। একজনের নাম ক্ল্যারেন্স আর অপরজনের নাম হলো জন। এই 2টি লোকের সাথে ফ্র্যাঙ্কের তাদের আগের জেলে পরিচয় হয়েছিল। এরা দুজন কিন্তু ফ্র্যাঙ্ককে খুব ভালো মতনই চিনত এবং তারা এটাও জানতো যে এই জেল থেকে কেউ যদি পালাতে পারে তাহলে সেই ব্যক্তিটা হলো ফ্র্যাঙ্ক। তারা ফ্র্যাঙ্ককে জিজ্ঞেস করে, তুমি কি জেল থেকে পালানোর কোনো উপায় চিন্তা করেছ? ফ্র্যাঙ্ক কোনো উত্তর দেয় না। পরের দিন লাঞ্চের সময় তারা ফ্র্যাঙ্ককে আবার একই প্রশ্ন জিজ্ঞেস করে। তখন ফ্র্যাঙ্ক বলে, আমি এই জেল থেকে পালানোর একটা উপায় বের করেছি। জনরা ফ্র্যাঙ্কের কথা মন দিয়ে শুনতে শুরু করে। ফ্র্যাঙ্ক বলে, আমি আমার সেলের ভেন্টিলেটরের দেওয়ালটা নখ কাটার মেশিনের ধারালো চাকু দিয়ে খুঁচিয়ে দেখেছি। যেহেতু জেলটা অনেক পুরনো তাই দেয়ালগুলো কমজোর হয়ে গেছে, একটু চেষ্টা করলেই সেটা খুঁড়ে ফেলা যাবে। আর যেহেতু এই জেলটা চারিদিকে সমুদ্র দিয়ে ঘেরা তাই বাতাসে লবণের পরিমাণও বেশি আর সেই কারণে ভেন্টিলেটরের জালিগুলোতে জং ধরে গেছে, তাই চেষ্টা করলে সেটাকেও ভেঙে ফেলা যাবে। যদি আমরা ভেন্টিলেটরের গর্ত দিয়ে বেরিয়ে যেতে পারি তাহলে আমার বিশ্বাস যে আমরা সবাই সোজা জেলের ছাদে গিয়ে উঠব আর সেখান থেকে আমরা খুব সহজেই পালাতে পারবো। জন ফ্র্যাঙ্ককে জিজ্ঞেস করে, তুমি যে ভেন্টিলেটরের জায়গাতে একটা গর্ত খুঁড়বে তা সেটাকে ঢাকবে কি দিয়ে? ফ্র্যাঙ্ক বলে,
আমাদের পড়ার জন্য যে ম্যাগাজিনগুলোকে দেওয়া হয় সেই ম্যাগাজিনের পৃষ্ঠাগুলো খুবই মোটা। সেই ম্যাগাজিনের পৃষ্ঠাগুলোকে ব্যবহার করে তার মধ্যে যদি খুব নিখুঁতভাবে ভেন্টিলেটরের ছবি এঁকে ভেন্টিলেটরের জায়গায় খুব সুন্দর করে লাগিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা দূরের থেকে দেখে বোঝাই যাবে না যে ওটা আসল না নকল। আর আমাদেরকে সেই নকল ভেন্টিলেটরের কোণাগুলোকে খুব সুন্দর করে সূক্ষ্মভাবে দেয়ালের সাথে মিশিয়ে দিতে হবে, যাতে কোণাগুলো দেখে একদমই নকল ভেন্টিলেটর বলে না বোঝা যায়। আর কোনো বড় জিনিসকে ভেন্টিলেটরের সামনে এমন করে রাখতে হবে যাতে ভেন্টিলেটরের অর্ধেকটা অংশ বাইরের থেকে দেখা যায়। তাতে সঠিকভাবে ভেন্টিলেটরটা নকল কিনা সেটাও বোঝা যাবে না। আর আমাদেরকে রাতের সময়তেই পালাতে হবে, তার কারণ মাঝরাতের বেলা কোনো হাজিরা দিতে হয় না আমাদেরকে। অর্থাৎ আমরা এই জেল থেকে পালানোর অনেকটাই বেশি সময় পাবো। আর আমরা যখন সেই গর্ত দিয়ে পালানোর চেষ্টা করব, তখন যাতে নাইট গার্ডরা না বুঝতে পারে যে আমরা আমাদের সেলে বা ঘরের মধ্যে নেই, সে কারণের জন্য আমাদেরকে আমাদের মতন দেখতে নকল পুতুল তৈরি করে চাদর দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে রাতের অন্ধকারে নাইট গার্ডরা ভাবে যে আমরা ঘুমোচ্ছি। আর সেই ফাঁকে যাতে আমরা জেল থেকে পালাতে পারি, আমরা কার্ডবোর্ড আর কাগজ ব্যবহার করে সেই পুতুলের মুখগুলোকে আমাদের মুখের মতন করে তৈরি করে ফেলবো। আর আমাদের মুখের মতন হুবহু তৈরি করার জন্য আমাদের দরকার মানুষের চুল। ফ্র্যাঙ্ক জনকে বলে, জন, তুমি তো জেলের মধ্যে সেলুনের কাজ করো, তাই না? তোমার দায়িত্ব থাকবে মানুষের চুল জোগাড় করা। ফ্র্যাঙ্ক ক্লেরেন্সকে বলে, তুমি তো জেলের মধ্যে টেলারিংয়ের বা কাপড়ের কাজ করো, তাই না? তোমার দায়িত্ব থাকবে আমাদের 4 জনের জন্য 4টে রেনকোট জোগাড় করা। আমার কথা মতন তোমাকে সেই রেনকোটগুলোকে সঠিকভাবে সেলাই করতে হবে, যাতে সেই রেনকোটগুলোর মধ্যে আমরা হাওয়া ঢুকিয়ে সেটাকে আমরা লাইফ জ্যাকেটের মতন ব্যবহার করতে পারি, আর সেটার মাধ্যমে এই সমুদ্র পারাপার করতে পারি। আর সেই রেনকোটগুলোকে সঠিকভাবে সেলাই করলে কিন্তু আমরা না ডুবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। আর সেটাকে লাইফ জ্যাকেটের মতন ব্যবহার করার ফলে কিন্তু আমাদের গায়ে ঠান্ডাও লাগবে না। ফ্র্যাঙ্ক বলে, সমুদ্রে পাড়ি দিয়ে আমরা ঠিক এই আইল্যান্ডের বিপরীতে অবস্থিত ফ্রিস্কো নামক শহরটাতে কিন্তু যাব না। জন জিজ্ঞাসা করে, কেন? ফ্র্যাঙ্ক বলে, পরের দিন সকালে যখন জেলের পুলিশরা দেখবে যে আমরা জেল থেকে পালিয়েছি, তখন তারা প্রথমে এই জেল, তারপর এই পুরো আইল্যান্ড খুঁজবে, এবং সর্বশেষে আমাদেরকে না পেয়ে তারা এই আইল্যান্ডের সব থেকে কাছের জায়গা মানে ওই ফ্রিস্কো নামক জায়গাটার চিরুনি তল্লাশি চালাবে। আমরা ওখানে গেলে একদিনের মধ্যেই ধরা পড়ে যাব। জন জিজ্ঞাসা করে, তাহলে আমরা যাবোটা কোথায়? উত্তরে ফ্র্যাঙ্ক বলে, আমরা যাব ফ্রিস্কোর থেকে আরও একটু দূরে অবস্থিত অ্যাঞ্জেল আইল্যান্ডে, কারণ জেলের ওয়ার্ডেন সমেত কোনো পুলিশই ভাবতে পারবে না যে আমরা ফ্রিস্কোতে না গিয়ে অ্যাঞ্জেল আইল্যান্ডেও যেতে পারি। সেখানে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকবো আমরা, আর তারপর সুযোগ বুঝে আমরা অ্যাঞ্জেল আইল্যান্ড থেকে অন্য শহরের উদ্দেশ্যে রওনা দেব। ফ্র্যাঙ্ক বলে, যেহেতু আমাদের 4 জনের সেল বা ঘর একে অপরের পাশাপাশি, তাই দুজন যখন খোঁড়াখুড়ি করবে তখন বাকি দুজন গার্ডদের উপর নজর রাখবে। এইভাবে পালা করে আমাদেরকে খোঁড়াখুড়ির কাজটা করতে হবে। তাদের প্ল্যান মতন তারা সেই রাত্রি থেকেই কাজটা করতে শুরু করে দেয়। দেখা যায় ফ্র্যাঙ্ক সেই নখ কাটার মেশিনের ধারালো অংশটা দিয়ে ভেন্টিলেটরের চারিপাশটা খুঁড়তে শুরু করেছে। আর খোঁড়ার সময় দেয়ালের গুঁড়োগুলো যাতে মাটিতে না পড়ে সে কারণের জন্য ফ্র্যাঙ্ক নিজের জ্যাকেটটাকে ঠিক ভেন্টিলেটরের নিচে মাটিতে পেতে রাখে। আর তাদের প্ল্যান অনুযায়ী চার্লি একটা ছোট আয়নার সাহায্যে গার্ডের উপর নজর রাখে। আর পরের দিন সকালবেলা সেই জ্যাকেটের মধ্যে থাকা দেয়ালের গুঁড়োগুলোকে ফ্র্যাঙ্ক বাইরে গিয়ে ফেলে দেয়। এভাবে কিছুদিন চলার পর দেখা যায় ফ্র্যাঙ্কের কিন্তু সে দেয়াল খুঁড়তে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ দেয়ালের বাইরের অংশটা নোনা ধরার কারণে যতটা নরম ছিল ভিতরের অংশটা কিন্তু ততটা নরম ছিল না। অর্থাৎ ওই ছোট নখ কাটার মেশিনের সাহায্যে ওই দেয়াল খোঁড়া প্রায় অসম্ভব হয়ে পড়ে ফ্র্যাঙ্কের। তখন ফ্র্যাঙ্কের মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসে। পরের দিনকে দুপুরবেলা খাওয়ার সময় ফ্র্যাঙ্ক তার চামচটাকে ইচ্ছে করে তার পায়ের জুতোর ধুলোর সাথে লাগিয়ে নোংরা করে ফেলে। আর সেখানে থাকা গার্ডকে বলে, চামচটা নোংরা হয়ে গেছে, আমি কি এটাকে চেঞ্জ করে আনতে পারি? আর ঠিক সেই সময় জন সেই গার্ডটাকে বলে,
আমি কিচেনে রান্নার কাজ করতে চাই, আমার আগের কাজটা আর ভালো লাগছে না, আমি কি একবার কথা বলতে যেতে পারি? দেখা যায় গার্ড ফ্র্যাঙ্ক এবং জন দুজনকেই অনুমতি দেয়। দেখা যায় জন যখন তার রান্নার ব্যাপারে কথা বলছিল তখন ফ্র্যাঙ্ক কৌশল করে চামচ চেঞ্জ করার সময় একটা চামচের জায়গায় দুটো চামচ সেখান থেকে নিয়ে নেয় এবং দুটো চামচের মধ্যে একটা চামচ তার পকেটে ভরে নেয়। আর দেখা যায় ফ্র্যাঙ্ক এই লিটমাস নামক ব্যক্তির থেকে একটা পয়সা বা কয়েন এবং কিছু দেশলাই কাঠি নিয়ে নেয়। ফ্র্যাঙ্ক যেহেতু চুরির কাজটাতে খুব দক্ষ ছিল তাই চুরির জন্য বিভিন্ন কলাকৌশলও তার জানা ছিল। ফ্র্যাঙ্ক সে দেশলাই কাঠিগুলোকে একত্রিত করে কয়েনের ধাতুটাকে কাজে লাগিয়ে চামচের হাতলের সাথে নখ কাটার মেশিনের চাকুটাকে ঝালাই করে জুড়ে ফেলে। ফ্র্যাঙ্ক জানতো যে দেশলাইয়ের বারুদের তাপমাত্রা অনেকটাই বেশি থাকে এবং সেই তাপমাত্রাতে লোহার গুঁড়োকে গলানো সম্ভব। ফ্র্যাঙ্ক কিন্তু সেই কৌশলটাকে অবলম্বন করেই একটা খোঁড়ার যন্ত্র বানিয়ে ফেলে। এখন তার কাছে দেয়াল খোঁড়ার একটা মজবুত যন্ত্র আছে। তারা চারজন এক এক করে সেই ফ্র্যাঙ্কের তৈরি করা দেয়াল খোঁড়ার যন্ত্রের মাধ্যমে তাদের নিজেদের ঘরের ভেন্টিলেটরগুলোকে খুঁড়ে ফেলে। তাদের প্ল্যান অনুযায়ী ফ্র্যাঙ্ক ইংলিশের থেকে কিছু ম্যাগাজিন নিয়ে নেয় আর সেই ম্যাগাজিনের মোটা কাগজগুলোকে কাজে লাগিয়ে একটা নকল ভেন্টিলেটর তৈরি করে ফেলে ফ্র্যাঙ্ক। দেখা যায় কিছুদিন পরে চার্লি সেই জেলের গার্ডকে বলে, আমার ছবি আঁকার শখ হয়েছে, আমাকে কিছু ছবি আঁকার সরঞ্জাম দিয়ে যান। জেলের পুলিশরা চার্লিকে ছবি আঁকার সরঞ্জাম দিয়ে গেলে ফ্র্যাঙ্ক তাদের প্ল্যান মতন একটা নকল মানুষের মুখ তৈরি করে মানুষের স্কিন কালারটাকে চার্লির থেকে নিয়ে সেই পুতুলের মুখটাকে রং করে পুরো অবিকল তার নিজের মুখের মতন তৈরি করে ফেলে। মানুষের মাথার চুলটা সে পেয়েছিল জনের কাছ থেকে। এখানে তোমাদের বোঝার জন্য বলে রাখি, ফ্র্যাঙ্ক যে কাজগুলো করছিল বাকি তিনজনও কিন্তু একের পর এক ঠিক সেই কাজগুলোই করছিল। পরদিন সকালে খাওয়ার সময় ফ্র্যাঙ্ক তাদেরকে বলে, আমরা আজকে রাত্রিবেলা ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে ছাদে যাওয়ার চেষ্টা করব। তাদের প্ল্যান মতন সবাই সেই ভেন্টিলেটরের মধ্যে দিয়ে বেরিয়ে ছাদে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই সময় তারা আরও এক সমস্যার সম্মুখীন হয়। আসলে ছাদে যাওয়ার জন্য যে রাস্তাটা আছে সেই রাস্তাতে একটা বড় লোহার গ্রিল আছে এবং সেই গ্রিলটাকে না খুলে ছাদে যাওয়া অসম্ভব। কোনো উপায় না দেখতে পেয়ে তারা আবার নিজেদের সেলে বা ঘরের মধ্যে ফিরে আসে। পরের দিনকে ফ্র্যাঙ্ক মিউজিক রুমে অর্থাৎ গান বাজনা করার ঘরে একটা ছোট টেবিল ফ্যান দেখতে পায়। চুপিসারে ফ্র্যাঙ্ক সেই টেবিল ফ্যানটাকে সেখান থেকে নিয়ে তার সেলে চলে আসে। এরপর ফ্র্যাঙ্ক সেই লিটমাস নামক লোকটার থেকে অর্থাৎ যে ব্যক্তির থেকে সে একটা কয়েন নিয়েছিল তার থেকে একটা বড় এক্সটেনশন কর্ড বা ফ্যান চালানোর জন্য একটা বড় তার জোগাড় করে। দেখা যায় ফ্র্যাঙ্ক সে টেবিল ফ্যানের ব্লেডগুলোকে খুলে ফেলে সে ফ্যানটাকে ড্রিল মেশিনের মতন ব্যবহার করে সেই লোহার রডগুলোর একটা পাশ খুলে ফেলে। অর্থাৎ এখন কিন্তু তাদের ছাদে পৌঁছানোর রাস্তা পুরোটাই পরিষ্কার ছিল, কিন্তু যেহেতু তাদের ড্রিল করে লোহার গ্রিলটা ভাঙতেই অনেকটা সময় চলে গেছে তাই সে রাতে তাদের কাছে খুবই কম সময় থাকার কারণে তারা সেই রাতে আর পালায় না। পরের দিন সকালে ইংলিশ ফ্র্যাঙ্ককে ম্যাগাজিন দিতে আসলে ফ্র্যাঙ্ক ইংলিশকে থ্যাংক ইউ জানায় এবং গুড বাই জানায়। ফ্র্যাঙ্কের এই কথাটা কিন্তু ইংলিশের একটু অদ্ভুত লেগেছিল। দেখা যায় কিছুক্ষণ পরেই ওয়ার্ডেন এবং কয়েকজন গার্ড ফ্র্যাঙ্কের পুরো সেলের মধ্যে চিরুনি তল্লাশি চালায়। হয়তো তাদের কোনো কারণে সন্দেহ হয়েছে, কিন্তু সেখানে কোনো সন্দেহজনক জিনিস না পেয়ে তারা এক প্রকার বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় সে গার্ডটা জেলের ওয়ার্ডেনকে বলে, জানেন তো চার্লি এবং ফ্র্যাঙ্ক অনেক রাত্রি পর্যন্ত কি জানি ফিস করে কথা বলে, আমার মনে হয় ওরা এখান থেকে পালানোর কোনো প্ল্যান করছে। ওয়ার্ডেন সেটা শুনে বলে, কালকে সকালে এদের দুজনকে অন্য সেলে পাঠিয়ে দেবে। দেখা যায় সেদিন দুপুরবেলা লাঞ্চ করতে গিয়ে ফ্র্যাঙ্ক বাকি তিনজনকে বলে, আজকে রাত্রিবেলায় আমাদেরকে পালাতে হবে, তার কারণ ওয়ার্ডেন কিন্তু আমার সেলটা সার্চ করতে এসেছিল, যদিও বা সেখান থেকে কিছু না পেয়ে তারা চলে যায়, কিন্তু আমার মনে হয় যে জেলের ওয়ার্ডেন কিন্তু আমাদের উপর সন্দেহ করছে, এরা যে কোনো সময় যে কোনো রকম পদক্ষেপ নিতে পারে, তাই যা করার আজ রাতেই করতে হবে আমাদেরকে। দেখা যায় রাতের বেলা তাদের প্ল্যান মতন ফ্র্যাঙ্ক, ক্ল্যারেন্স এবং জন এই তিনজন ব্যক্তি সেই ভেন্টিলেটরের গর্ত দিয়ে ঢুকে পড়ে। সেখান থেকে তারা কোনো রকমে আস্তে আস্তে এগোতে থাকে সেই গ্রিলের দিকে যে গ্রিলটাকে তারা ড্রিল করে খুলে ফেলেছিল। দেখা যায় তারা গ্রিল পর্যন্ত পৌঁছে গেছে। এখানে ফ্র্যাঙ্করা একটু অবাক হয়,
কারণ তাদের সাথে চার্লি কিন্তু সেখানে উপস্থিত ছিল না। তারা বুঝতেই পারছিল না যে চার্লি কেন সেখানে পৌঁছালো না। এদিকে মুভিতে চার্লিকে দেখতে পাওয়া যায়, সে শুয়ে শুয়ে বিছানাতে কাঁদছিল। আসলে চার্লি একটু ভীতু প্রকৃতির মানুষ। জেল থেকে পালাতে গিয়ে যদি সে ধরা পড়ে যায় সেই ভয়েই হয়তো সে আর পালানোর সাহস পায়নি। ওদিকে দেখা যায় ফ্র্যাঙ্করা তাদের ড্রিল করা গ্রিলটাকে খুলে একটা বড় চিমনির মধ্যে দিয়ে ছাদে উঠে আসে, আর সেখানে কিন্তু অনেকগুলো গার্ড স্পটলাইট নিয়ে পাহারা দিচ্ছে। ফ্র্যাঙ্করা খুব ভালো মতন জানে যে তারা যদি একবার গার্ডের নজরে পড়ে তাহলে কিন্তু তাদের তৎক্ষণাৎ গুলি করে মেরে ফেলা হবে। অনেক ঝুঁকি নিয়ে ধীরে ধীরে কোনো আওয়াজ না করে এক এক করে সেই চিমনি থেকে ছাদে বেরিয়ে আসে। এদিকে দেখা যায় চার্লি কিন্তু মনে অনেক সাহস সঞ্চয় করে নিজেকে পালানোর জন্য প্রস্তুত করেছে, এবং দেখা যায় চার্লি সেই ভেন্টিলেটরের গর্ত দিয়ে ঢুকে আসে। তারপর ধীরে ধীরে চার্লি সেই গ্রিলটার কাছে গিয়ে পৌঁছায়, অর্থাৎ যে গ্রিলটার একটা দিক ড্রিল করে খুলে ফেলা হয়েছিল। চার্লি সেখানে ওঠার অনেক চেষ্টা করে, অনেক লাফালাফিও করে, কিন্তু সেই গ্রিলের উচ্চতা তার থেকে অনেকটাই বেশি থাকার কারণে অনেক চেষ্টা করার পরেও শেষমেশ চার্লি কিন্তু সেখান পর্যন্ত পৌঁছাতে পারে না। আসলে এই গ্রিলটা অনেকটাই উঁচুতে আছে, এবং সেই কারণের জন্যই ফ্র্যাঙ্করা দলবদ্ধভাবে পালানোর পরিকল্পনা করেছিল, যাতে একজনের সাহায্যে অন্যজন উপরে উঠতে পারে এবং উপরে ওঠার পর তার হাত ধরে নিচের জনকে উপরে টেনে তোলা সম্ভব হয়। কিন্তু এক্ষেত্রে যেহেতু চার্লি একা পড়ে যায়, তাই তার পক্ষে ততদূর পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি। তখন দেখা যায় চার্লি শেষমেশ ব্যর্থ হয়ে তার সেলে বা জেলের ঘরে আবার ফিরে আসে। ওদিকে জনরা সেই সার্চ লাইটকে এড়িয়ে টাওয়ারে থাকা গার্ডদের চোখে ধুলো দিয়ে ছাদের পাইপ বেয়ে নিচে নেমে এসে সমুদ্রের পাড় পর্যন্ত পৌঁছে যায়। সমুদ্রের পাড়ে পৌঁছেই জনরা তাদের রেইনকোট দিয়ে বানানো লাইফ জ্যাকেটগুলোকে হাওয়া দিয়ে ফুলিয়ে ফেলে এবং সেগুলোকে গায়ে পরে নিয়ে জলের মধ্যে নেমে পড়ে। আর তাদের প্ল্যান অনুযায়ী তারা সেই লাইফ জ্যাকেটের সাহায্যে সাঁতরে অ্যাঞ্জেল আইল্যান্ডের দিকে রওনা দেয়। এদিকে রাত পেরিয়ে পরের দিন ভোর হয়, আর দেখা যায় ভোর হলে সবাই তাদের সেল থেকে বেরিয়ে আসে তাদের দৈনন্দিন কাজে যোগদান করার জন্য। কিন্তু জেলের গার্ড দেখে ফ্র্যাঙ্ক তখনও ঘুমাচ্ছে। সেটা দেখে ফ্র্যাঙ্ককে অনেকবার ডাকাডাকি করলেও ফ্র্যাঙ্ক কিন্তু ঘুম থেকে ওঠে না। তখন জেলের গার্ড বাধ্য হয়ে ফ্র্যাঙ্কের সেলের মধ্যে ঢুকে আসে আর দেখে যে চাদরের মধ্যে কিন্তু ফ্র্যাঙ্কের জায়গাতে একটা পুতুলের মাথা শুয়ে আছে, অর্থাৎ ফ্র্যাঙ্ক জেল থেকে পালিয়েছে। পুরো জেলটা তন্ন তন্ন করে খোঁজার পর গার্ডরা আরও দেখে যে ক্ল্যারেন্স এবং জন নামের দুজন কয়েদিও কিন্তু তাদের সেল বা ঘরের মধ্যে নেই, এবং একইভাবে ঠিক সেই ফ্র্যাঙ্কের মতোই তাদের দুজনের ঘরের মধ্যেও দুটো পুতুলের মুন্ডুকে চাদর দিয়ে ঢেকে রাখা আছে। এই খবরটা জেলের ওয়ার্ডেন শুনলে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। জেলের ওয়ার্ডেন তৎক্ষণাৎ পুরো আইল্যান্ডে চিরুনি তল্লাশি শুরু করে, আর দেখা যায় ফ্র্যাঙ্কদেরকে খোঁজার জন্য হেলিকপ্টার, সমুদ্রের মধ্যে স্পিডবোট, এমনকি ডগ স্কোয়াড মানে কুকুর দিয়েও খোঁজানো হয়। কিন্তু তন্ন তন্ন করে খোঁজার পরেও যখন ফ্র্যাঙ্কদেরকে জেলের ওয়ার্ডেন খুঁজে পায় না, তখন তারা ভেবে নেয় যে ফ্র্যাঙ্করা হয়তো পালাতে গিয়ে এই সমুদ্রের জলে ডুবে মারা গেছে। কিন্তু ফ্র্যাঙ্করা হয়তো ততক্ষণে তাদের গন্তব্যস্থল অর্থাৎ অ্যাঞ্জেল আইল্যান্ডে পৌঁছে গা ঢাকা দিয়েছে। মুভিতে দেখানো হয় যে এই ঘটনাটার ঠিক 1 বছর পরে এই অ্যালকাট্রাজ জেলটাকে চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। মুভিটা এখানেই শেষ হয়ে যায়।